ভাবে কমিটি করে একটা নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান করে এটা বাতিল করা হোক, এবং এটাতে যত মানবাধিকারের কথা আছে সব, যেমন সেনাবাহিনীর আইনের আশ্রয় নেওয়ার কোনো অধিকার নেই, এগুলি সহ যত আপনার একটা যথাযথ পদক্ষেপ নিয়ে একটা নতুন সংবিধান তৈরি করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, 1905-এর বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই, না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। তখন বলে জিওসি খুব রাগ হয়ে আছেন, তুমি দেখা বলে ভালো হবে না, খারাপ হবে। তো আমি জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কি আপনার বাবাকে বলতে পারবেন যে বাসায় থাকতে পারবে না? কোন বাবা বলেন তার সন্তানকে, যে কুসন্তান না হয় কোন বাবা তার বাবাকে বলবে যে তুমি আমার বাসায় থাকতে পারবে না? আমার বাবা আদারওয়াইজ প্রোগ্রাম ছিল, উনি সকালবেলা চলে যাবেন, রেডি হয়ে গেছেন, কিন্তু আমাকে কেন ডেকেছিল জানার জন্য অপেক্ষা করছিলেন। আমি বাসায় ফিরে গিয়ে আমাকে নাস্তা টেস্তা খেতে দিলেন, আমি নাস্তা প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। উনি আমাকে বলছেন তুমি মাইন্ড করো না, কষ্ট নিপল। আমি বললাম যে আপনারা আমাকে চাকরি দিয়ে হাত কাটছেন, আর বলছেন ব্যথা পেয়েছো না, তামাশা একটা। যাই হোক, আমি বাসায় চলে আসলাম, জিওসির সাথে দেখা করলাম না। তাহলে বলে আমি বাবাকে বলতে পারছিলাম, খালি কাঁদছিলাম আর কাঁদছিলাম। যাই হোক, বাবা চলে গেলেন। এরপরে তো আমাকে ওখান থেকে পরের দিনই আমাকে শুক্রবার দিন কোনো মুভ হয় না, আমার 5,000 টাকা পাঠিয়ে দেওয়া হলো। এরপর দিন আমাকে কিভাবে ওখান থেকে অপমান করে বিদায় দেওয়া হলো, রংপুরে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে 2009 সালে একদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বিদায় সম্বর্ধনা, বিদায় অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ। আমাকে একদিনের মধ্যে আমার চাকরি দেখে নেই, আমি যত অফিসারকে জিজ্ঞাসা করে দেখে নেই, রাত্রেবেলা নৈশ ভোজে আপনারা আমার ড্রেস থেকে দেখতে পারেন, সাদা পোশাক পরে, ওরকম পোশাক পরে প্যান্ট বাড়ি বাজিয়ে অনেক জাঁকজমক। আমাকে দূরবেলা ইউনিফর্ম করে লাঞ্চ জাস্ট আনুষ্ঠানিকভাবে একটা পার্টি করে আমাকে বিদায় দেওয়া হয়েছে একদিনের মধ্যে। এবং আমাকে বলা হয়েছে যে আমাকে ওই রাত্রেই ক্যান্টনমেন্ট ত্যাগ করতে হবে। অথচ একজন অফিসার হিসেবে আমি এই সব ধরনের ক্ষেত্রে আমাকে ঢাকার লজিস্টিক এরিয়া হেড করে আমাকে সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত সবসময় কারণ দেখাতে, কোনো কারণ ছাড়া আমাকে সংযুক্ত করা হয়েছে। এবং আমাকে ওই সময় আমি মোট 12 দিন প্রাপ্য ছিলাম, আমাকে একদিনের মধ্যে রাতের মধ্যে ওখান থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমি ঢাকায় এসেছি, আমাকে একটা এমন গাড়ি দিয়েছে যে গাড়ি আমি চাকরি জীবনে সেকেন্ড লেফটেন্যান্ট সেই গাড়ি ব্যবহার করে একটা ভাঙা চোরা গাড়ি দিয়েছে। আমার আগে ওখানে একটা জিপে একটা কার ছিল, অথচ একটা ভাঙা চোরা গাড়ি দিয়েছে। এবং কয়েকদিন পরে গাড়ি পাল্টেছে। কতটা অমানুষ হতে পারে, আমাকে হুকুম করা হয়েছে যে আমি এই গাড়ি নিয়ে আমি বাসায় যাওয়া বাসার পর্যন্ত গাড়ি নিতে পারবো না। একজন ব্রিগেডিয়ার জেনারেল, আমি আসবি, আমার কাছে কোনো অসুবিধা নেই, আমি সেনাবাহিনীর ইউনিফর্ম করবার বিষয় আমার। আমার ইউনিফর্ম পরে গাড়ির পাশে 200-300 গজ দূরে আমার গাড়ি ছেড়ে আমি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, আবার 200 হেঁটে হেঁটে গাড়িতে রাস্তায় উঠছি। এইটা জেনারেল মঈন অর্ডার দিয়েছেন, এবং উনি সেনাবাহিনীকে, সেনাবাহিনীর ইউনিফর্মকে, সেনাবাহিনীর র্যাঙ্ককে উনি অপমানিত করেছেন। আমার বুক ফেটে যেত, আমি আজমি হিসাবে নয়, আমার সেনাবাহিনী এভাবে অপমানিত হচ্ছে। যে আমাকে 24শে জুন 2009 আমাকে একটা চিঠি দেওয়া হলো যে 23শে জুন 2009 তারিখে সরকারি একটা প্রজ্ঞাপনে 1 লাইনের চিঠিতে আপনাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত একটা অনেক বড় ধরনের শাস্তি। সেনাবাহিনী অফিসাররা অপরাধ করলে 9-10 সঙ্গে শাস্তি হয়, সবচেয়ে বড় মৃত্যুদণ্ড, যেটা সাধারণত বিদ্রোহীতে হয়, তারপর কারাদণ্ড, তারপর বরখাস্ত, এরপরে নিচে আরো অনেক 7-8 একটা অপরাধ সংগঠন হতে হয়, একটা তদন্ত হয়, তদন্তে প্রমাণিত হলে কোর্ট মার্শাল হয়, কোর্ট মার্শাল করে তারপরে কোর্ট মার্শাল তাকে হয় র্যাঙ্ক ডাউন করতে পারে, সিনিয়রিটি ডাউন করতে, বরখাস্ত করে না। আমাকে কোনো অপরাধ ছাড়া, কোনো তদন্ত ছাড়া, কোনো কিছু ছাড়া এক চিঠি দিয়ে, নজিরবিহীন, পৃথিবীর ইতিহাসে এরকম নেই, আমাকে চাকরি থেকে, আমার এই 30 বছরের বর্ণাঢ্য চাকরি, আমার সমস্ত পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করে আমাকে সে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো, আমার র্যাঙ্ক খনন করা হলো, পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করা হলো। এবং তার কিছুদিন পরে চিঠি দিয়ে আমাকে সকল সেনাবাহিনীর প্রবেশ নিষিদ্ধ করে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। জেনারেল ওয়াকার এটাকে ওই আদেশটাকে বাতিল করে আমাকে সেনাবাহিনীর অবাঞ্ছিত ঘোষণা বাতিল করে গতকালকে আমাকে একটা জেনারেল গিয়ে যে ব্যক্তিগত আমাকে চিঠি পাঠিয়েছে, স্যার আপনাকে অবাঞ্ছিত ঘোষণা একটু যেটা প্রত্যাহার করলাম, স্যার আপনি আমার সাথে একটু খেয়ে যান, একটু চা খেয়ে যান, কফি খেয়ে যান স্যার। ওদের লাঞ্চ কথা বলুন, কফি খেয়ে যাবেন, কালকে প্রেস কনফারেন্সে আমি করতে পারবো, তাহলে স্যার লাঞ্চ করেন, আমি লাঞ্চ করবো না, আমি প্রেস কনফারেন্স পরে আমি আসবো ইনশাল্লাহ। তো আমি জেনারেল ওয়াকারের কাছে কৃতজ্ঞ। আমার মিরপুর ডিওসি আমার প্লট পেয়েছিলাম 2014 সালে আমি নির্মাণের জন্য
প্ল্যান পাস হয়ে কাজ শুরু করেছি, এক লাইনে চিঠি, সকল কার্যক্রম স্থগিত, আমার কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে। জেনারেল ওয়াকারের কাছে আমি কৃতজ্ঞ, উনি আবার এটা কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে। এখন আপনাদের কাছে আমি অনেক সময় নিয়ে ফেলেছি, আমি দুঃখিত যে আমি কথাগুলি গুছিয়ে বলতে পারছি না, এত বছর পরে কথাগুলি ঠিক গুছিয়ে বলতে পারছি না। তো আমি উপসংহারে চলে যাচ্ছি, আমি আর বেশি কথা বলা যাচ্ছে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই 2024 ছাত্র জনতার সবল বিপ্লব সিক্ত নতুন বাংলাদেশ আমাদের জন্য বিপুল সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। বর্তমান সরকারের প্রতি আমার কয়েকটা আবেদন আছে। 1 নম্বর, সকল খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, জুলুম, নির্যাতন, নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো ব্যবস্থা না হয় তার প্রতিকার করুন, তার জন্য প্রযোজ্য আইন প্রতি করুন। আর কোনো বালগঙ্গার বুক যেন খালি না হয়ে যায়। আমার মা 3 বছর ইসলাম যখন তার ভাইরাস ওয়াদে ফেলে দিল, ইয়াকুব ইসলাম কাঁদতে কাঁদতে কন্ধ হয়ে গেছেন। আমার মা আমার জন্য এরপর 3টা বছর কাঁদতে কাঁদতে আমাকে না আগে দেখে চলে গেছে। এই জালেমরা, আমার বাবা মারা গেছে, আমার বড় 5 ভাই কাঁদতে যায়নি। আমার মা মারা গেছে, 6টা ছেলে, একজনের সামনে ছিল না। আমি মায়ের অন্তর লাঠি ছিলাম, আমার সাথে কাঁদতে কাঁদতে হাহাকার করে মা চলে গেছে, আমি কাঁদতে যাই। আর যেন কোনো মায়ের বুকে খালি না হয়, আর যেন মায়ের কোনো কান্না না হয়, আপনারা দয়া করে ব্যবস্থা করেন। আপনারা দয়া করে সুশাসন, আইনের শাসন, বাক স্বাধীনতা, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, সুদৃঢ় মানবাধিকার সুনিশ্চিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলেন। আমার এটা দোয়া। আমি এখানে আরেকটু বলতে চাই যে আমাদের সংবিধান এটা 1972 সালে রচিত হয়েছে। 1970 সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্র পরিচালনার জন্য, স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নয়। তারা 1972 সালে পাকিস্তান আমাদের যুদ্ধ চাপি দিয়েছে, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি। সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়। একটা নতুন ভাবে কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান করা, এটা বাতিল করা হোক। এবং এটাতে যত মানবাধিকার কথা আছে সব, যেমন সেনাবাহিনীর আইনের আশ্রয় নেওয়ার কোনো অধিকার নেই, এগুলি সহ যত আপনার একটা যথাযথ পদক্ষেপ নিয়ে এক নতুন সংবিধান তৈরি করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1905 বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত 2 বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি 2 বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই, না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন। আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় আমাদের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। এবং এই মিথ্যার উপরে কোনো জাতির ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না। একজন মুখের কথার উপরে কোন ব্যক্তির জাতির ইতিহাস। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর একত্বে, আল্লাহর পূর্ণত্বে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, না হয় জাহান্নামে যেতে হবে। আল্লাহর একত্ব, পূর্ণত্ব, অস্তিত্ব বিশ্বাস আল্লাহ শত শত আয়াত নাযিল করেছেন। রাসূল যখন আনসার জাহাজের শপথ নিয়েছে তাদেরকে বলেছেন আমার যে কোনো ন্যায়সঙ্গত আইন তোমরা মানবে। রাসূল জানতেন উনি কোনো অন্যায় আদেশ দিবে না, আনসাররা জানতো আমরা কোনো অন্যায় আদেশ দিবে না, তারপরেও এটা রাসূল বলেছেন। আর একজন শেখ মুজিব সাহেব, উনি 3 লক্ষ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছেন, এবং এটাই 30 লক্ষ হয়ে গেছে। একটা জরিপ ছাড়া, কোনো রকমের কোনো কিছু ছাড়া 30 লক্ষ মা বোনের শহীদ বলে বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, আপনারা জরিপ করে বের করেন অ্যাকচুয়ালি 30 লক্ষ হোক, 3 কোটি হোক, আপনারা বের করেন। আমার জানা মতে এটা 2,86,000 একটা জরিপ হয়েছিল। এটা 2,86,000 ছিল দেখে তারা প্রচার করেনি। ওই 3 লক্ষটাকে 30 লক্ষ বানিয়ে তারে 2 লক্ষ মা বোন ধর্ষিত হয়েছে। এখনো সময় আছে, এখনো সেই বাস্তবের লোকজন বেঁচে আছে। আপনার সারা দেশে একটা জরিপ করে এই 3 লক্ষ না 30 লক্ষ, 2 লক্ষ মানুষ শহীদ হয়েছে কিনা জাতিকে সত্য ইতিহাস জানতে দিন। আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা জাতিকে গড়ে তুলতে দেবেন না। দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা যদি দেশপ্রেমিক হন, একটা সত্যিকারের জরিপ করে এটা ব্যবস্থা করেন। আমি আমার বক্তব্য আর 1 মিনিট বলে শেষ করতে চাই। আমরা বাংলাদেশে ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশী। একটা স্বার্থান্বেষী মহল
বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মোপাসনালয় বা তাদের এলাকায় গিয়ে আক্রমণ চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। হিন্দু খ্রিস্ট বৌদ্ধ চাকমা মারমা নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই বাংলাদেশি, মুসলিম অধ্যুষিত হলে আমরা বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুসংহত জাতি গড়ে তুলতে চাই। এবং আমি অন্য ধর্মে বিশ্বাস না করতে পারি, আমি চাঁদ দিতে প্রস্তুত আছি যেন অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উপাসনা যথাযথভাবে করতে পারে। আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে এই জিনিস নিশ্চিত করতে, যার যার ধর্ম সেটা পালন করবে। আমরা সবাই বাংলাদেশি। আমরা হাতে হাত মিলে আসুন, এদেরকে শক্তভাবে দমন করে আমরা আমাদের একটা স্বাধীন সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে করি। আমাদের স্বপ্নের বাংলাদেশ তৈরি, আমাদের প্রাণ দিয়ে বহু প্রাণের বিনিময়ে এই অর্জিত বাংলাদেশ